কর্মের পর মনে যদি জাগে অনুতাপ, তবে তাহাই অন্যায়, তাহাই পাপ। কর্মের পর পরিতৃপ্ত যদি হয় মন, তবে তাহাই শুদ্ধ, তাহাই সুন্দর। কোনো কিছু হলে দর্শন, হৃদয়ে জাগিলে আকর্ষণ, তবে তাহাই সুন্দর, তাহাই নন্দ। কোনো কিছু হলে দর্শন, হৃদয়ে জাগিলে আকর্ষণ, তবে তাহাই সুন্দর, তাহাই নন্দ। অল্প কথায় বেশি প্রকাশ করতে পারাই পাণ্ডিত্য, বেশি কথায় অল্প প্রকাশ, জ্ঞানে তাহার অন্ধত্ব। আল্লামা ইকবাল বলেছেন, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মিসলে গুল, শাহদ ইসমে ইলমে দিনু, জন্মে হাই বুলবুল। মানে মাদ্রাসা বিদ্যালয় হচ্ছে একটা জান্নাতের বাগান, আনন্দের বাগান। মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মিসলে গুল। আর ছাত্ররা, শিক্ষার্থীরা হলো ফুলের মতো। এই ফুলগুলোকে যদি আমরা সুরভিত করতে চাই, তাহলে আমার একজন আদর্শ মা দরকার। আর আমার বোনেরা, ছোট বোনেরা আছে, তোমরা আছো, তোমাদেরকে সে আদর্শ মা হয়ে তোমাদের থেকে এক একটা রাষ্ট্রপতি জন্ম নিবে, তোমাদের থেকে জন্ম নিবে একজন মহারাজা, তোমাদের থেকে জন্ম নিবে বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনূস, তোমাদের থেকে জন্ম নিবে জীবনানন্দ দাশ, তোমাদের থেকে জন্ম নিবে রবীন্দ্রনাথ ঠাকুর, তোমাদের থেকে জন্ম নিবে বিদ্রোহী কবি, চেতনার কবি, বিশ্বকবি, চেতনার কবি, মানবতার কবি, শ্রমিকের কবি, কৃষকের কবি, নারীদের কবি, সমাজে মানুষের কবি, সব ধর্মের কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কেন বিশ্ব সাহিত্যে বিখ্যাত? পৃথিবীতে আমি 200-র কাছাকাছি বই লেখার আল্লাহ আমাকে ভাগ্য দিয়েছে। আমি 8-10টা ভাষায় কাজ করি, অনুবাদও করছি। শেখ সাদির সেরা গ্রন্থগুলা, ইবনে কাইয়িমের সেরা গ্রন্থগুলা আরবি ফার্সি ভাষায় থাকার কারণে কাব্য অনুবাদ করার সৌভাগ্য আমার হয়েছে। এগুলো বাংলাদেশের পরপ্রকাশন সবগুলো তো আমার বই আছে, গুগলে আমার নাম চার দিন সব পাওয়া যাবে। সেখানে আমি দেখেছি যে বিশ্ব সাহিত্যের প্রত্যেক কবি নিজের ধর্ম নিয়ে শুরু করে। যেমন ইংরেজি সাহিত্যের সেরা কবিদের অন্যতম একজন শেক্সপিয়ার। তিনি ছিলেন খ্রিস্টান মুক্তি আন্দোলনের, ক্যাথলিক মুক্তি আন্দোলনের সভাপতি। তিনি একটি সাম্প্রদায়িক সংগঠনের সভাপতি ছিলেন, কিন্তু তার সৃষ্টি তাকে বিশ্বজনীন করে তুলছে। তিনি প্রথম তিনি যাত্রা শুরু করেছিলেন কেরল সঙ্গীত দিয়ে, খ্রিস্টানদের ধর্ম সঙ্গীত, কেরল সঙ্গীত দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর উনি স্বাভাবিক যে ধর্মের তার আবেগ থাকে, তার দেশ নিয়ে আবেগ থাকে, তিনি শুরু করছে হিন্দু সবার বন্দনা দিয়া, পূজা সবার। আমাদের পাকিস্তানের জাতীয় কবি এবং ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণকারী অবিভক্ত ভারতের বড় কবিদের একজন আল্লামা ইকবাল, তিনি পাকিস্তানের জাতীয় কবি। কিন্তু তিনি কি লিখেছেন? তিনি তখন ভারতকে নিয়ে যেসব গান কবিতা লিখেছেন, যে গান কবিতা লিখেছেন সেটা ভারতীয়রা বাদ দিতে পারেননি। কেন? सारा जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम तो उसका बुलबुली है, गुलिस्तान हमारा, ये गुलसिता हमारा। আমি এবার সারা ভারতের রণসঙ্গীত বলা চলে, এটা জাতীয় দিবসে গাওয়া হয়। যেমন আরেকটি কবিতা লিখেছেন নবীভুক্ত ভারতকে নিয়ে, যে কবিতা ভারতে খুবই সমাদৃত ইকবালের। তিনি লিখেছেন, আই হিমালয় আই কিশোর হিন্দুস্তান চুমতা है आपको सिर झुक कर आसमान। হে হিমালয় পাহাড়, তোমাকে আসমান অবনত মস্তকে পূজা করছে। আমার হিমালয় পাহাড়, আমার দেশ ভারত। অথচ তিনি পাকিস্তানের জাতীয় কবি, পাকিস্তান ভাগ হওয়ার পর ওখানে চলে গেছে। কিন্তু ভারতীয়রা সৃষ্টিশীল মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, বড় মনের মানুষ, তারা ওনার সৃষ্টিকে বাদ দিতে পারেননি। এখন ভারতের জাতীয় নিবেদন খুব সহজ হয়, তারা বাধার জন্য। আমি বলছি এই জন্য, ভালো সৃষ্টি যা হবে, আপনার দলীয় সংকীর্ণতা, ধর্মীয় সংকীর্ণতা, কালের সংকীর্ণতা, সমাজের সংকীর্ণতা, চিন্তার সংকীর্ণতা কখনো দাবিয়ে রাখতে পারবে না। বিশ্বকবি মির্জা আসাদুল্লাহ আলী বলেছেন, হकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कभी कागज के फूलों से। भाग दिए শাক দিয়ে মাছ ঢাকা যায় না, যে প্রবাদ, মির্জা গালিবের কবিতা। हकीकत चुप नहीं सकती बनावट की
উসুল, কবিরা ইতিহাস দিয়ে যায়, কবিরা প্রবাদ দিয়ে যায়, উপমা দিয়ে যায়, উপেক্ষা দিয়ে যায়। আপনি দেখেন টাইম এন্ড টাইড ওয়াইট ফর না, কবিতার অংশ, এটা কালজয়ী প্রবাদ। আরবি সাহিত্যের সেবক ইমরুল কাইদের একটা কবিতা, যেমন রাজা তেমন পদ, আমরা বলি না, এটা ইমরুল কাইদের কবিতার অংশ। আর নাসু আলা দিনে মুলকিন, যেমন রাজা তেমন প্রভাব। পৃথিবীকে ইতিহাস দিয়ে দেয়, 350 বছরের পারস্য জাতির ইতিহাস ফেরদৌসী শাহনামায় তিনি লিখে গেছেন। মহাভারত, রামায়ণ, কার্তিক, ওখানে ধর্ম তথ্য আছে, ইতিহাস তথ্য আছে, সারা বিশ্বের ইতিহাস, আমাদের কোরআন, বিভিন্ন ধর্মগ্রন্থ আছে। ভারতবর্ষের ইতিহাসের জন্য রামায়ণ মহাভারতের বিকল্প তথ্য বহুল আর গ্রন্থ বেশি পাওয়া যাবে না। আদি তথ্য হিসেবে আপনি দেখেন রামায়ণের যুদ্ধ, মেঘনাদ বধ কাব্য, আমাদের মহাকাব্য যিনি করেছেন, হ্যাঁ মাইকেল, তিনি যে করেছেন, এটা হলো রামায়ণের গল্পের অংশ বিশেষ, কিছু কাটিং করছেন। সেখানে কি আরো ইতিহাস রয়ে গেছে সেখানে রামায়ণ। আপনি বাঙালি জাতির ইতিহাস আমরা মনে করি 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 53 বছর, 57 বছর, না। এক বাঙালি রাজা ছিলেন মহাস্তাঙ্গের, আমরা মনে করি মহাস্তাঙ্গের তার বৌদ্ধ শাসনে এই সেই অনেক কিছু। আজ থেকে 350 বছর আগে, আমার ইতিহাসে 39টা বই আছে, রিসার্চ আছে। আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি অনেক রেফারেন্স সংগ্রহ করেছি, ইতিহাসের গোরক্ষপুর তথ্য সংগ্রহ করেছি। সেখানে আছে 350 বছর, 3500 বছর আগে 700 বছর বাংলা রাজধানী ছিল। আমরা এটাকে কেউ পূর্ণ নামের বলি, এই বলি সেই বলি, নামে সংকীর্ণ করে ফেলছি। তথ্য কাটন আমাদের ইতিহাস, ঐতিহাসিক তো পড়েন না, পড়াতে চান। সেখানে 350 বছর বাঙালি রাজা ছিল বাসুদেব। বাসুদেব সংস্কৃতি ধর্মের, হিন্দু ধর্ম অন্যতম প্রবর্তক শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ হয়েছিল। প্রথম ভাষা নিয়ে উনি ছিলেন বাংলা ভাষার পক্ষে, শ্রীকৃষ্ণ সংস্কৃতি ভাষার পক্ষে। পরে এটা রাজনৈতিক মেরুকরণ করে শ্রীকৃষ্ণ মহাদেবকে হত্যা করা হয়েছিল। সেটি বাংলার একটা ইতিহাস। মহাস্থান 400 বছর অধিক সোনারগাঁয়ে বাংলা রাজধানী ছিল। তুর্কি শাসক ফখরুদ্দিন মুবারক নেতৃত্বে 1338 খ্রিস্টাব্দে সোনারগাঁয়ে রাজধানী প্রতিষ্ঠা করা হয়েছিল। 900 বর্গমাইলের বিশাল বাংলা প্রতিষ্ঠা করা হয়েছিল 1338 খ্রিস্টাব্দে। 1338 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানি শাসন আমলে, তুর্কি শাসন আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? সোনারগাঁ। বাংলা রাজধানী যে 1338 খ্রিস্টাব্দের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ, সেই রাজধানী স্থানান্তর করেন বাদশাহ জাহাঙ্গীরের বন্ধু থাকে বাদশাহ জাহাঙ্গীর, ঢাকার নবাব করে প্রেরণ করেছে ইসলাম খাঁ। ওনার নামে তিনি ঢাকা রাজধানী সোনারগাঁ থেকে স্থানান্তর করে নাম দিয়েছিলেন জাহাঙ্গীরনগর। 410 বছর বাংলা রাজধানী ছিল কোথায়? সোনারগাঁ। আমরা ইতিহাস জানি না, আমাদের ইতিহাস ঐতিহাসিকরা ছকবিত। আমরা এখনো ব্রিটিশরা উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে আমরা যুদ্ধ করেছি ব্রিটিশদের থেকে দখলমুক্ত করার জন্য, কিন্তু ব্রিটিশরা আমাদেরকে বিদ্রোহী বলে গালি দিত। আমাদের ইতিহাসবিদেরা কলমটা ঘুরে বলতে পারতেছে না, বিবেকের বোধকে জাগ্রত করতে পারছে না। তারা বলছেন কি সিবিআই বিদ্রোহ, 1857 সাল সিবিআই বিদ্রোহ ছিল না, এটা ছিল স্বাধীনতা সংগ্রাম। আমার প্রত্যেকটা বলতে হ্যাঁ, স্বাধীনতা সংগ্রাম, কিসের বিদ্রোহ? আমরা বিদ্রোহ করেছি, আমরা সংগ্রাম করেছি উপমহাদেশের মানুষ। এই সংকীর্ণ চিন্তা, এই দৈন্য চিন্তা থেকে আমাদের কলমকে আমরা জাগ্রত করতে হবে, আমাদের ইতিহাসকে জাগ্রত করতে হবে। বঙ্গদেশ নামে একটি রাষ্ট্র ছিল 610 খ্রিস্টাব্দে। এটার আয়তন কেবল 36 লক্ষ বর্গমাইল ছিল, কেবল ছিল 25, কেবল 18 লক্ষ, কেবল 15 লক্ষ মাইল। এটা বঙ্গদেশ নামে ছিল। এটা জনক কে ছিল জানেন? বঙ্গদেশের জনক কে? বৌদ্ধ শাসক যশোধর্মন, যার নামে যশোর, রাজধানী ছিল যশোরে। কাশ্মীরের বিদ্রোহী রাজা লক্ষণাদিত্য বিদ্রোহ করে ছোট ছোট জমিদার থেকে খেপিয়ে এই রাজত্ব ভেঙে দিয়েছিল। বাংলার গৌরব ইতিহাস যশোর। সুতরাং আমাদের প্রত্যেকটা গৌরব অধ্যায়, আমাদের 71, আমাদের গৌরব অধ্যায়, আমাদের 24-এর তরুণদের একটা চেতনা, এটা শিক্ষণীয় চেতনা। আমরা অন্যায় করলে যে জাগতে পারে একটা ভারতীয় পরাশক্তি আমাদের পক্ষে ছিল, অনেক পরাশক্তি রাশিয়া আমাদের বিগত সরকার প্রধানের পক্ষে ছিল, কিন্তু জনগণের কে
ছাত্রদের এই জাগ্রত চেতনাকে ঠেকাতে পারেনি। ঠিক। এটা হলো শিক্ষা। আমি রাজনৈতিক কথা বলতেছি না, আমাদের বিবেকের মেসেজ আপনাকে দেখতে হবে। পৃথিবীতে কত রাজা মহারাজা, আপনি স্বৈরাচার পৃথিবীতে বলছিল, মুসলিনে 2 কোটি মানুষকে হত্যা করেছে। তার হিটলার শুধু ব্যক্তিগত ইগোর কারণে, ইগোটা এত খারাপ জিনিস, ব্যক্তিগত ইগোর কারণে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। এক প্রেমিকা ইহুদি প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে ব্যক্তিগত ইগো মুসলিনে 2 কোটি মানুষকে হত্যা করেছিল পৃথিবীতে আসে। এবং বহু রকমের স্বৈর শাসক ছিল যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে। মানুষ, আপনি যদি মনে করেন রাষ্ট্রটা মানুষের জন্য, তাহলে আমাকে তো মানুষ আজকে ছেড়ে দিলে কালকে আবার ডাকবে ভালো করলে, মহাদি মোহাম্মদকে আবার